সৌদি আরব মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র। ইসলামের জন্মের শুরু হয় এই রাষ্ট্রে। ইসলামের সবচেয়ে বড় উপাসনালয় পবিত্র কাবা ও হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এখানেই অবস্থিত। আজকের পর্বে আমরা এই সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস নিয়ে আলোচনা করব। ইসলামী বিশ্বের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় এসেছে 1800 শতকে, যখন ধর্মীয় পুনর্জাগরণের নামে একটি শক্তিশালী আন্দোলনের সূচনা হয় নাজদ অঞ্চলে। এই আন্দোলনের পথিকৃৎ ছিলেন মোহাম্মদ ইবনে আবদ আল ওহাব এবং তার প্রতিষ্ঠিত মতবাদ ইতিহাসে পরিচিত হয় ওহাবিবাদ নামে। এই ধর্মীয় আন্দোলন যখন স্থানীয় প্রধান মোহাম্মদ ইবনে সৌদ এর সাথে রাজনৈতিক জোটে পরিণত হয়, তখনই মধ্য আরবের বুকে জন্ম নেয় একটি নতুন রাষ্ট্রের ভিত্তি, যা আজকের সৌদি আরবের পেছনের মূল ইতিহাস। আজকের পর্বে প্রথমে আমরা ওয়াহাবিবাদের উৎপত্তি, বিশ্বাস ও সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠার সাথে এর অবিচ্ছেদ্য সম্পর্ক নিয়ে জেনে নিব। ওয়াহাবিবাদ নামটি এসেছে ইসলামী সংস্কারক শেখ মোহাম্মদ ইবনে আবদ আল ওয়াহাবের নাম থেকে। তিনি জন্মগ্রহণ করেন আজকের সৌদি আরবের ওয়াইনা নামক একটি শহরে। তার পিতাও ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত। ইবনে আবদ আল ওয়াহাব বাল্যকাল থেকেই ইসলামী জ্ঞানে পারদর্শী হয়ে ওঠেন এবং পরবর্তীতে বাগদাদ, দামেস্ক ও মদিনার মতো শহরে পড়াশোনা করেন। ওয়াহাবিবাদ মূলত এক ধরনের ইসলামী পুনর্গঠনবাদ, যার মূল দর্শন ছিল কোরআন ও সহিহ হাদিসের বাইরের সমস্ত প্রথা ও বিশ্বাসকে বিদআত বা নব আবিষ্কৃত বলে প্রত্যাখ্যান করা। মাজার পূজা, দরগা ভক্তি, সুফি রীতিনীতি ও তাওয়াসসুলুক শিরক বা অবৈধ বহুদেবতা উপাসনা হিসেবে গণ্য করা হয়। ইসলামের মূল ভিত্তিকে শুদ্ধ করতে অস্ত্র হাতে নিয়ে সংগ্রাম করাও নৈতিক বলে বিবেচিত হবে। ইবনে আবদ আল ওয়াহাবের দৃষ্টিভঙ্গিকে অনেকে তুলনা করেছেন এক ধরনের ইসলামী ফান্ডামেন্টালিজম বা মৌলবাদের সঙ্গে, তবে তার উদ্দেশ্য ছিল ইসলামের প্রারম্ভিক যুগের বিশুদ্ধতা ফিরিয়ে আনা। 1744 সালে ইবনে আবদ আল ওয়াহাব আশ্রয় নেন দিরিয়াহ নামক এক প্রাচীন বসতিতে, যার শাসক ছিলেন মোহাম্মদ ইবনে সৌদ। এই দুটি নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় রাজনৈতিক চুক্তি সম্পাদিত হয়। এর বদলে ইবনে আবদ আল ওয়াহাব তার ধর্মীয় আদর্শের মাধ্যমে ইবনে সৌদের রাজনৈতিক কর্তৃত্বকে বৈধতা দেবেন এবং এই জোটকে অনেকে বলেন মিম্বালা ও সাইফের জোট, অর্থাৎ কলম ও তরবারির মিলন। এই ঐক্যই হয়ে ওঠে প্রথম সৌদি রাষ্ট্রের ভিত্তি, যা 1744 সালে দিরিয়াহতে প্রতিষ্ঠিত হয়। 1744 থেকে 1818 সাল পর্যন্ত এই নবগঠিত সৌদি রাষ্ট্র বিভিন্ন দিক দিয়ে ওয়াহাবি আদর্শে অনুপ্রাণিত হয়ে সামরিক অভিযানে অংশ নেয়। উল্লেখযোগ্য কার্যাবলী ছিল নাজদের গোত্রগুলিকে দমন করে কেন্দ্রীয় শাসন কায়েম। ওয়াহাবি দাওয়া চালানো হয় বিভিন্ন অঞ্চলে এবং বিরোধী চিন্তাচেতনার বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। 1801 সালে তারা ইরাকের কারবালা শহরে ভয়াবহ অভিযান চালিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার ধ্বংস করেন এবং বহু নিরীহ শিয়া মুসলমানকে হত্যা করে। এরপর 1803 থেকে 1806 সালের মধ্যে তারা মক্কা ও মদিনা দখল করে নেয়। এই সামরিক অভিযানগুলো ছিল দ্বৈত উদ্দেশ্য সম্পন্ন। একদিকে রাজনৈতিক কর্তৃত্ব স্থাপন, অন্যদিকে ধর্মীয় সংস্কার প্রতিষ্ঠা। সৈন্যদের আদর্শিক অনুপ্রেরণা ছিল তাওহীদ তথা একত্ববাদের প্রতিষ্ঠা। প্রথম সৌদি রাষ্ট্রে শাসন ব্যবস্থা গড়ে ওঠে ওয়াহাবি আলেম ও শাসক পরিবারের মধ্যে ব্যালেন্সড পাওয়ার পদ্ধতির মাধ্যমে। ধর্মীয় রায় প্রদান, জনশিক্ষা, সামাজিক আচরণ, এমনকি যুদ্ধ ও শান্তির সিদ্ধান্তে ওয়াহাবি আলেমদের যথেষ্ট ভূমিকা ছিল। এর ফলে একটি ইসলামী থিওক্র্যাটিক রাজতন্ত্র এর সূচনা হয়। ওয়াহাবি মতবাদ সমাজে গভীর প্রভাব ফেলে। শিক্ষা ব্যবস্থায় কোরআন, হাদিস ও আকীদার উপর জোর দেয়া হয়। সুফি তরিকাসমূহকে নিষিদ্ধ করা হয়। নারীদের জীবনযাপন ও সামাজিক আচার কঠোর ধর্মীয় বিধির মধ্যে সীমাবদ্ধ হয়। শরিয়া বিচার ব্যবস্থায় কড়াকড়ি প্রয়োগ দেখা যায়।
বিশেষত শিরক, জিনা, মাদকদ্রব্য ইত্যাদি অপরাধে কঠিন দণ্ডবিধান করা হয়। সৌদি ওয়াহাবি রাষ্ট্রের সামরিক সাফল্য ও ইসলামের পবিত্র শহরসমূহের উপর নিয়ন্ত্রণে অটোমান সাম্রাজ্য উদ্বিগ্ন হয়ে পড়ে। তারা বিষয়টিকে শুধুমাত্র ধর্মীয় নয় বরং রাজনৈতিক চ্যালেঞ্জ হিসেবে দেখেছিল। ইতিহাসে বারবার দেখা গেছে ধর্মীয় সংস্কার আন্দোলন যখন রাজনৈতিক শক্তিতে রূপ নেয় তখন তা প্রচলিত সাম্রাজ্য বা কর্তৃত্বের জন্য হয়ে ওঠে এক ভয়ানক হুমকি। অটোমানদের সাথে এই উত্তেজনাই শেষ পর্যন্ত প্রথম সৌদি রাষ্ট্রের ধ্বংসের দিকে ধাবিত করে। তবে অটোমানরা তখন নিজেদের কেন্দ্রীয় প্রশাসন থেকে সরাসরি এই সমস্যায় হস্তক্ষেপ করতে অপারগ ছিল, কারণ তারা তখন বলকান অঞ্চলের বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল। তখন তারা বিকল্প ব্যবস্থা গ্রহণ করে। অটোমান সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার পূর্বসূরি তৃতীয় সেলিম সৌদি শক্তি দমনে সাহায্যের জন্য তাদের মিশরীয় গভর্নর মোহাম্মদ আলী পাশাকে দায়িত্ব দেন। মোহাম্মদ আলী পাশা 1805 সাল থেকে মিশরের গভর্নর ছিলেন এবং একজন চতুর, সামরিক দক্ষ ও স্বনির্ভর শাসক ছিলেন। তিনি অটোমানদের হয়ে এই জটিল সমস্যার সমাধান করতে সম্মত হন। তবে নিজস্ব সাম্রাজ্যবাদী লক্ষ্যও তার ছিল। 1811 সালে মোহাম্মদ আলীর পুত্র তুসুন পাশা ও পরে ইব্রাহিম পাশার নেতৃত্বে মিশরীয় বাহিনী হিজাজে অভিযান শুরু করে। তারা প্রথমে মক্কা ও মদিনা পুনর্দখল করে। এরপর দীর্ঘ সময় ধরে তারা সৌদি নাজদ অঞ্চলে অগ্রসর হতে থাকে। যুদ্ধ ছিল দীর্ঘ, রক্তক্ষয়ী ও অসহনীয়। মরুভূমির প্রতিকূলতা, কঠোর প্রতিরোধ এবং সীমিত রসদ এই অভিযানে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 1817 সালের শেষ দিকে ইব্রাহিম পাশা সৌদি রাষ্ট্রের প্রাণকেন্দ্র দিরিয়াহ অবরোধ করেন। প্রায় 6 মাস ব্যাপী এই অবরোধে দিরিয়াহ শহর ধ্বংসপ্রাপ্ত হয় এবং বহু মুসলিম নাগরিক হতাহত হয়। 1818 সালে সৌদি নেতা আবদুল্লাহ ইবনে সাউদ আত্মসমর্পণ করেন। তাকে বন্দী করে কনস্টান্টিনোপলে, বর্তমান ইস্তাম্বুলে পাঠানো হয়। সেখানে তাকে জনসম্মুখে শিরচ্ছেদ করা হয়, যা ছিল একটি রাজনৈতিক বার্তা। অটোমানদের ধর্মীয় রাজনৈতিক কর্তৃত্ব কেউ অস্বীকার করলে তার শাস্তি ভয়াবহ হতে পারে। দিরিয়াহ শহরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়। বহু ওয়াহাবি আলেম ও সৈন্যকে হত্যা করা হয় বা নির্বাসনে পাঠানো হয়। কিছু অঞ্চল অটোমানদের সরাসরি নিয়ন্ত্রণে আসে, কিছু স্থান রশিদি ও অন্যান্য গোত্রের হাতে ছেড়ে দেয়া হয়। প্রথম সৌদি রাষ্ট্রের পতন সাময়িক হলেও ওয়াহাবিবাদ আদর্শ নিঃশেষ হয়নি। ওয়াহাবি আলেমদের নেটওয়ার্ক বেঁচে থাকে, যা পরবর্তী যুগে আরও সুসংগঠিত হয়। আল সাউদ পরিবার কুয়েতে আশ্রয় নেয় এবং পরে সেখান থেকে আবার উত্থান ঘটায় দ্বিতীয় সৌদি রাষ্ট্রের, যা থাকছে পরের পর্বে। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না।